গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের যে টপিকটা আলোচনা করব বলেছিলাম যে একটি আদর্শ উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন। তো একটি আদর্শ উদ্ভিদ ও প্রাণী কোষ কী নিয়ে গঠিত? বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিয়ে তো গঠিত হয়। তো ফার্স্টে আমরা জানবো যে একটি আদর্শ উদ্ভিদ ও প্রাণী কোষের যেসব অংশ নিয়ে গঠিত সেটা হচ্ছে কোষ আবরক ও প্রোটোপ্লাজম। ঠিক আছে, তো কোষ আবরকটা আগে আমাদের পড়তে হবে, আর প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করছে, ওগুলো আমরা আস্তে আস্তে পড়ব। তো একটি আদর্শ উদ্ভিদ ও প্রাণী কোষের গঠনে আমরা যে কোষ আবরক পড়ছি বা কোষীয় আবরক সেটা আমরা বা কোষীয় আবরণ সেটা আমরা আজকে আলোচনা করব। তো কোষীয় আবরণের মধ্যে আছে কি কোষ পর্দা ও কোষ প্রাচীর। তো এদের মধ্যে আমরা আজকে আলোচনা করব কি কোষ প্রাচীর। কোষীয় আবরণের মধ্যে কোষ প্রাচীর, এর হচ্ছে পরাণু গঠন ও তার কাজ আমরা পড়ব। ঠিক আছে, তো যে প্রতিটি কোষেই প্রোটোপ্লাজমীয় অংশ থাকে এবং সেই প্রোটোপ্লাজমীয় অংশটা একাধিক আবরণ দ্বারা আবৃত থাকে। যে প্রোটোপ্লাজমীয় অংশ বা কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেটা কি শুধুমাত্র মানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে তা না, সেটা হচ্ছে আবরণ দ্বারা আবৃত থাকে। সেই আবরণটা হচ্ছে কি ইউক্যারিওটিক উদ্ভিদ কোষে কোষ আবরণ হচ্ছে দুটো থাকবে। উদ্ভিদ কোষে কোষ আবরণ কি থাকে? কোষ প্রাচীর ও কোষ পর্দা। আর প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীরটা থাকে না, তাই না? আমরা জানি যে প্রাণী কোষে সাধারণত একটি স্তর থাকে যাকে হলো কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। আর তাহলে কোষ পর্দার বাইরের দিকে তাহলে কি থাকবে? যে কোষ প্রাচীর। আর কোষ পর্দার বাইরের দিকে থাকবে অলিগোস্যাকারাইড, ক্যালসিয়াম, লবণ, সিলিকন, এছাড়া অন্যান্য খনিজ পদার্থ যে আবরণ থাকে সেটা সেল কোড বা গ্লাইকোক্ল্যালিক্স থাকে। তাহলে সেল কোড বা গ্লাইকোক্ল্যালিক্স কোথায় থাকে? সেল কোড বা গ্লাইকোক্ল্যালিক্স থাকে একটি কোষ পর্দার বাইরের দিকে। আর এটা কি নিয়ে গঠিত? অলিগোস্যাকারাইড, ক্যালসিয়াম, লবণ, সিলিকন, এছাড়া অন্যান্য খনিজ পদার্থ। ঠিক আছে, তো আমরা যেহেতু উদ্ভিদ কোষের ফার্স্টে কোষ প্রাচীর থাকে কোষ পর্দার বাইরের আবরণ, তাহলে আমরা কোষ প্রাচীরটা আজকে আলোচনা করছি। কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীর কাকে বলে? দেখো, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষে, কিছু ইউক্যারিওটিক কোষে, হ্যাঁ ইউক্যারিওটিক মানে আদর্শ কোষ, তাই না? তো কিছু ইউক্যারিওটিক কোষে কোষ পর্দার বাইরের যে দৃঢ় অপেক্ষিত পুরু স্থিতিস্থাপক এবং জটিল শর্করা দ্বারা গঠিত কোষের রক্ষণ কাজের সঙ্গে যুক্ত যে আবরণ থাকে তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আবারও বলছি, কিছু ইউক্যারিওটিক কোষে কোষ পর্দার বাইরে যে পুরু দৃঢ় স্থিতিস্থাপক প্রধানত জটিল পদার্থ বা জটিল শর্করা দ্বারা গঠিত যে আবরক থাকে বা কোষের রক্ষণ কাজের সঙ্গে যুক্ত যে আবরণ থাকে তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের অবস্থান কোথায় কোথায় অবস্থান করছে? উদ্ভিদ কোষে তো করেই, তাছাড়া কিছু প্রোটিস্টা, ছত্রাক ইত্যাদি কোষের কোষ পর্দার বাইরে কিন্তু কোষ প্রাচীর অবস্থান করছে। এবার দেখো কোষ প্রাচীরের উৎপত্তি। আমরা এখানে কোষ প্রাচীরের কিভাবে উৎপত্তি লাভ করছে, আমরা যখন কোষ বিভাজনটা পড়বো না, সেল ডিভিশন আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে তোমাদের এরপরে, তো কোষ বিভাজনের সময় কিন্তু কোষ প্রাচীরের উৎপত্তিটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা জাস্ট জেনে রাখি যে কোষ বিভাজনের সময় যে সাইটোকাইনেসিস থাকে না, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, হ্যাঁ, তো সেই সাইটোকাইনেসিসের কোষে যে বিষুব অঞ্চলে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু ইত্যাদি উৎপন্ন যে ভেসিকলগুলো থাকবে, সেই ভেসিকলগুলো পরস্পর সংযুক্ত হয়ে যে ফাঁকযুক্ত কোষপাত গঠন করবে। পরবর্তীকালে সেই সেখানে পেকটিন সঞ্চিত হবে, কোষপাতে পেকটিন সঞ্চিত হয়ে মধ্যচ্ছদা দ্বারা গঠিত হবে এবং এখান থেকেই কি হবে? যে কোষ প্রাচীরটা গঠিত হবে। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনের সময় যে সাইটোকাইনেসিস, কোষ বিভাজনের সাইটোকাইনেসিসের সময় কোষের বিষুব অঞ্চলের দিকে বা মানে বিষুব অঞ্চলের দিকে কি হবে? তোমার এন্ডোপ্লাজমীয় জালিকা বা গলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় জালিকা কোষীয় অঙ্গাণু, আবার গলগি বস্তু এরা সঞ্চিত হয়। সঞ্চিত হওয়ার পর এরা গলগি বস্তু থেকে উৎপন্ন যে ভেসিকলগুলো থাকবে সেই ভেসিকলগুলো পরপর সংযুক্ত হয়ে ফাঁকযুক্ত কোষপাত গঠন করছে। সেই কোষপাত গঠন করার পরে সেই কোষপাতগুলো পেকটিন দ্বারা সঞ্চিত হয়ে মধ্যচ্ছদা গঠিত হয় এবং এর উপর দুই দিকে প্রাথমিক কোষ প্রাচীর গঠিত হলো এবং সেই প্রাথমিক কোষ প্রাচীর থেকে
পরবর্তীকালে ভেতরের দিকে গৌণ কোষপ্রাচীর ও তার মধ্যে থাকবে প্রগৌণ কোষপ্রাচীর। এভাবে কিন্তু কোষপ্রাচীরটা গঠিত হয়। এবার দেখো এখানে কোষপ্রাচীরের যে স্তর বিন্যাস, এটা হচ্ছে একটা কোষপ্রাচীর, ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে এই কোষপ্রাচীরের কি কি স্তর নিয়ে গঠিত? একটি পরিণত উদ্ভিদ কোষে কি কি স্তর থাকে? 3টে স্তর থাকে প্রধানত। কি কি? মধ্যচ্ছদা বা মধ্যপর্দা, তারপর হচ্ছে প্রাথমিক কোষপ্রাচীর আর গৌণ কোষপ্রাচীর। তো মধ্যচ্ছদা বা মধ্যপর্দা এটা কি? এটা হচ্ছে দুটি উদ্ভিদ কোষের যে প্রাথমিক কোষপ্রাচীরের মধ্যবর্তী, দুটি উদ্ভিদ কোষের প্রাথমিক কোষপ্রাচীরের মধ্যবর্তী যে পাতলা, ছবিতে দেখবে, লক্ষ্য করবে যে পাতলা স্থিতিস্থাপক অনিয়তাকার জেলির মতো যে আলোক নিষ্ক্রিয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত একটা স্তর থাকে, তাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা বা মধ্যপর্দা। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন পেয়ে যেতে পারি মধ্যচ্ছদা বা মধ্যপর্দা কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। তাহলে মধ্যচ্ছদা কোথায় অবস্থিত সেটাও বলতে পারবো, যে দুটি উদ্ভিদ কোষের প্রাথমিক কোষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে। আর এটা কেমন হয়? পাতলা স্থিতিস্থাপক অনিয়তাকার এবং জেলির মতো হয়। ঠিক আছে, এবার এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা মেন বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নেব। এটি কোষপ্রাচীরের একেবারে বাইরের স্তর, এই মধ্যচ্ছদা, তাই না? এটি হচ্ছে দুটো কোষের যে সাধারণ স্তর, যা কোষ বিভাজনের শেষে উৎপন্ন হয়। হ্যাঁ, এটা শেষে উৎপন্ন হয়। আর মধ্যচ্ছদা পাশাপাশি, মধ্যপর্দা বা মধ্যচ্ছদা পাশাপাশি অবস্থিত হয়ে দুটি কোষকে পরস্পর থেকে সংযুক্ত রাখতে সাহায্য করে। এটা যেহেতু দুটি কোষের একদম মিডিলে অবস্থিত, তাই দুটি কোষকে দেখো ছবিতে, এই যে এই সাইডে একটা কোষ আর এদিকে আর একটা কোষ তৈরি হয়েছে, তাহলে দুটি কোষকে সংযুক্ত রাখতে সাহায্য করছে। হ্যাঁ, আর এটা মেনলি কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। ঠিক আছে, এবার দেখো প্রাথমিক কোষপ্রাচীর। প্রাথমিক কোষপ্রাচীর হচ্ছে, এরা কোষ বিভাজনের সময় মধ্যচ্ছদার দুই পাশে প্রাথমিক কোষপ্রাচীরটা সৃষ্টি হয়। এই যে মধ্যচ্ছদা, এর দুই পাশে প্রাথমিক বা মুখ্য কোষপ্রাচীর, এই সাইডে, দুই সাইডে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে প্রাথমিক কোষপ্রাচীরটা সৃষ্টি হয়। তো আর এটা হচ্ছে মাইক্রোফাইবিল ও হেমিসেলুলোজ পেকটিন সমন্বিত ধাত্র দিয়ে গঠিত। আর এর বৈশিষ্ট্যের মধ্যে কি? এটি হচ্ছে একেবারে কোষ প্রাচীরের একেবারে বাইরের স্তর, আর এটি তুলনামূলকভাবে পাতলা ও ভেদ্য। তাহলে প্রাথমিক কোষ প্রাচীরটা পাতলা ও ভেদ্য, আর এটি প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। আর এছাড়াও হেমিসেলুলোজ, তারপর সুবেরিন, লিগনিন ইত্যাদি পদার্থ দ্বারাও কিন্তু এটা গঠিত। এবার দেখো গৌণ কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীর হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে, এই যে ছবিতে দেখে নাও, যে প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে, মানে দুই সাইডে দেখো, ভেতরে একটা কোষের মধ্যের দিকে, তাহলে ভেতরের দিকে যে অসমভাবে যে পুরু স্থিতিস্থাপক যে দৃঢ়ভাবে সংযুক্ত সেলুলোজযুক্ত মাইক্রো টিউবিল এবং পেকটিন, লিগনিন, হেমিসেলুলোজ, সুবেরিন, কিউটিন, মোম ইত্যাদি দ্বারা গঠিত অপেক্ষিত শক্ত ও পুরু যে অন্ত আবরণ থাকে, তাকে বলা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। তাহলে গৌণ কোষ প্রাচীরের, তাহলে এখানে আমরা জেনে নিলাম যে কি কি নিয়ে দ্বারা গঠিত। এরা প্রধানত উপাদানগত দিক থেকে গৌণ কোষ প্রাচীর আর প্রাথমিক কোষ প্রাচীর কিন্তু একই রকম, সেলুলোজ এবং হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন দ্বারা কিন্তু গঠিত হয়। ঠিক আছে, তো এই গেল আমাদের কোষ প্রাচীর। এবার দেখো কোষ প্রাচীরের স্তর বিন্যাসগুলো মেনলি কি কি? ধাত্র, মাইক্রোফাইবিল আর হচ্ছে অন্যান্য কিছু পদার্থ। তো ধাত্র মানে কি? এখানে ছকটা যদি পড়ে রাখো ভালো করে, তাহলে তোমাদের মানে ভেতরটা অত ভালোভাবে মানে পড়ে নিলে হবে, এটা মনে রাখলেই বেশি তোমাদের মনে থাকবে ব্যাপারটা। তো ধাত্রর মধ্যে কি কি থাকে? কোষ প্রাচীরের ধাত্রর মধ্যে থাকে জল, মানে এক কথায় জেলির মতো থকথকে পদার্থ ধাত্রটা। হ্যাঁ, জল থাকবে, সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ, পেকটিন, লিপিড, প্রোটিন ইত্যাদি মিক্সড হয়ে একটা জেলির মতো পদার্থ থাকবে ধাত্র। তারপর থাকবে মাইক্রোফাইবিল। মাইক্রোফাইবিল এটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। হ্যাঁ, সেলুলোজ দ্বারা বা ফাইবিল জাতীয় সূত্রাকার, তাহলে এটা হচ্ছে মাইক্রোফাইবিল।
আর কি থাকবে, এছাড়া কিছু অন্যান্য পদার্থ থাকবে, কি কি থাকবে, লিগনিন, সুবেরিন, মোম, কিউটিন, ট্যানিন, তারপরে জাইলান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট, সিলিকেট ইত্যাদি কিন্তু থাকবে কোষ প্রাচীরের উপাদানের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা কোষ প্রাচীরের যদি পরমাণু গঠন পড়ি, কোষ প্রাচীরের পরমাণু গঠনের মধ্যে কি থাকছে, ধাত্র থাকছে। ধাত্র তাহলে কাকে বলে আমরা বলতে পারবো যে জল, পেকটিন, হেমিসেলুলোজ, প্রোটিন, তারপর তোমার লিপিড, অজৈব বস্তু প্রভৃতি নিয়ে গঠিত। এটা হচ্ছে জেলির মতো যে পদার্থ, সেটা হচ্ছে ধাত্র। তাহলে এছাড়া এখানে কি কি থাকবে, এছাড়া কিউটিন, তারপর হচ্ছে তোমার সুবেরিন, মোম ইত্যাদি কিন্তু ধাত্রের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, আর থাকবে হচ্ছে বিভিন্ন অ্যাসিড থাকবে, ফেনল জাতীয় যৌগ, তারপর তোমার গদ, ট্যানিন, মানে আমরা কোষ মানে এটা হচ্ছে কোষ প্রাচীরের কিন্তু মধ্যেই থাকে গদ, ট্যানিন। হ্যাঁ, এগুলো হচ্ছে কিসের মধ্যে থাকে, কোষ প্রাচীরের মধ্যে থাকে। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আমরা গদ পেয়ে থাকি, তারপর ট্যানিন চা জাতীয় উদ্ভিদ থেকে পেয়ে থাকি, তাই না? তাহলে এছাড়া থাকবে সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট ইত্যাদি অজৈব পদার্থ কিন্তু সঞ্চিত থাকে। আর মাইক্রোফাইবিলগুলো এবার কি হয়, মাইক্রোফাইবিল এরা হচ্ছে কোষ প্রাচীরের মূল কাঠামো গঠন করে কিন্তু। হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে আমরা যদি মানে ঢালাই করি তখন আমরা কি করি, আমরা আগে রড দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে নিই, স্ট্রাকচারটা হচ্ছে মাইক্রোফাইবিল। আর এর মধ্যে যখন আমরা সিমেন্ট, তারপরে বালি এর গোলাটা দিয়ে দিই, এটা হচ্ছে ধাত্র। বুঝতে পেরেছো? তো মাইক্রোফাইবিল এরা হচ্ছে কোষ প্রাচীরের মূল কাঠামোটা এরা কিন্তু গঠন করে। আর মাইক্রোফাইবিলগুলো কি দিয়ে গঠিত, সেলুলোজ দিয়ে গঠিত। তাই কোষ প্রাচীর প্রধানত প্রধান উপাদান কি, কোষ প্রাচীরে যদি আমরা পড়ি যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত, যেহেতু মাইক্রোফাইবিল মেন কাঠামো গঠন করছে, তাই না? তো আবার সেলুলোজগুলো গঠনগতভাবে এরা আবার কি দিয়ে গঠিত, এরা হচ্ছে এর একক, সেলুলোজের একক কিন্তু গ্লুকোজ। ঠিক আছে, তো এই আমরা মাইক্রোফাইবিলের গঠনটা আমরা একটু পড়ে নেব। তো মাইক্রোফাইবিলগুলো যারা পরস্পর একত্রিত হয় নিচের দিকে, এবার একত্রিত যখন হবে, মাইক্রোগুলো একত্রিত হয়ে কি হবে, ম্যাক্রো হবে, ছোট থেকে বড়। ইলেকট্রন যে অনুবীক্ষণ যন্ত্র, সেখানে যদি দেখা যায় তো কোষ প্রাচীরের ভেতরের দিকে সেলুলোজ সিনথেজ উৎসেচক সেলুলোজ সংশ্লেষ ঘটায়, অর্থাৎ কোষ পর্দার যে উপস্থিত যে প্রান্তীয় কমপ্লেক্স নামক একটি প্রোটিন কমপ্লেক্সের সাহায্যে। তো আমাদেরকে একটু এটা মাইক্রোফাইবিলটা আমরা জানলাম যে কি দ্বারা গঠিত, এইটুকু জানলেই হবে। বা মাইক্রোফাইবিলের গঠনগত যে সেলুলোজ এবং সেলুলোজের গঠনগত এককটার নাম কি, গ্লুকোজ, এইসব একটুকু জানলে আমাদের হবে। এবার দেখো মেন বিষয়গুলো। এবার হচ্ছে কোষ প্রাচীরের যে বিশেষ গঠন, কোষ প্রাচীরের মধ্যে বিশেষ কি গঠন আছে, কোষ প্রাচীরের আমরা পড়লাম যে পরাণু গঠনটা পড়লাম। এবার এটার মধ্যে কিছু বিশেষ গঠন কিন্তু লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে প্লাজমোডেসমাটা। তো প্লাজমোডেসমাটা কি, কোষ প্রাচীরের যে ছিদ্র থাকবে, কোষ প্রাচীরের মধ্যে ছিদ্রপথে সন্নিহিত দুটি কোষের মধ্যে, ছবিতে দেখো এই যে পাশাপাশি দুটো কোষ, এর মধ্যে প্লাজমোডেসমাটা কোথায় অবস্থিত, যে দুটি কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ বা প্রোটোপ্লাজমের দুটি কোষের প্রোটোপ্লাজমের মধ্যে যে একটা সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করার জন্য বা প্রোটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করার জন্য যে একটা নলাকার বা সূত্রকার অংশ দেখা যায়, সেটাই হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে এটা একটা নলাকার অংশ। ঠিক আছে, তো এই সাইটোপ্লাজমের নলাকার অংশ, এটা প্লাজমা পর্দাবৃত এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই টিউবিউল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টিউবিউলটাই হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার কেন্দ্রস্থলে প্লাজমা পর্দা পরিবেষ্টিত একটা সূক্ষ্ম সরল যে তরলপূর্ণ নলাকার নালিকা থাকে, একে বলা হয় ডেসমোড টিউবিউল। তাহলে ডেসমোড টিউবিউলটা আবার কি, দেখো ডেসমোড টিউবিউল কাকে বলে, তাহলে এখানে তোমরা পড়ে নিতে হবে যে প্লাজমোডেসমাটার মধ্যে যে প্লাজমোডেসমাটার কেন্দ্রস্থলে, ঠিক আছে, প্লাজমোডেসমাটার কেন্দ্রস্থলে প্লাজমা পর্দা পরিবেষ্টিত যে সূক্ষ্ম সরল এবং তরলপূর্ণ যে শাখাযুক্ত নালিকা থাকবে। তাহলে প্লাজমোডেসমাটার কেন্দ্রস্থলে যে প্লাজমা পর্দা পরিবেষ্টিত সূক্ষ্ম সরল এবং তরলপূর্ণ শাখাযুক্ত নালিকা থাকবে। শাখাযুক্ত নালিকাটার নাম হচ্ছে ডেসমোড টিউবিউল।
ঠিক আছে, তাহলে প্লাজমোডেসমাটা, ডেসমোটিউবিল এটা পড়তে হবে। আরেকটা অংশ এখানে পড়তে হবে যেটা হচ্ছে, যেটার নাম কি, অন্যান্য যে বিশেষ গঠন সেটা আমরা জানলাম। এবার দেখো কোষ প্রাচীরের কাজটা আমরা একটু পড়ে নেব, তাহলে আমাদের কোষ প্রাচীর সম্পর্কে মোটামুটি আইডিয়া চলে আসবে। তাহলে কোষ প্রাচীরটা কি, এর কাজটা, কোষ প্রাচীরের কাজ কি, এটা হচ্ছে আকৃতি দান করবে। যেহেতু এর গঠনটা কেমন হয়, এই দৃঢ় গঠনযুক্ত হয় কোষ প্রাচীর, কোষকে আকৃতি দান করবে। কোষ প্রাচীরটা যেমনভাবে অবস্থান করবে তার মধ্যে কিন্তু কোষীয়, যদিও কোষ প্রাচীরটা যদি কখনো কখনো হয় গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, এরকম যদি হয় তো কোষটা তাই হবে। কোষ প্রাচীরটা তাহলে কিভাবে আকৃতি দান করবে। এবার দেখো দৃঢ়তা দান, দৃঢ়তা মানে শক্ত হয়ে, শক্ত গঠনযুক্ত হয়, যেহেতু কোষ প্রাচীর শক্ত গঠনযুক্ত হয় তাই কোষকে দৃঢ়তা দান করবে, কোষকে একটা শক্ত ভাব দান করবে। ফলে কোষ প্রাচীরের অভিস্রবণ চাপ বজায় রাখতে পারবে এবং সহজে বিদীর্ণ হবে না, ভেঙে যাবে না, বা বুঝতে পেরেছো। এবার হচ্ছে রক্ষণ, রক্ষণ মানে কি বাইরের বিভিন্ন আঘাত থেকে কোষকে রক্ষা করবে। কোষের যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো থাকবে না, ভেতরে যে প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, সেই প্রোটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে বা প্রোটোপ্লাস্টকে কে রক্ষা করবে, এই কোষ প্রাচীর। এছাড়াও ক্ষতিকর জীবাণু থেকে, বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে কিন্তু রক্ষা করে। এবার অতিরিক্ত জলের নিষ্কামন রোধ, কোষ প্রাচীরে অবস্থিত যে কিউটিন মানে কোষের একটা তরল যে তৈলাক্ত আবরণ থাকে কোষ প্রাচীরের, যেমন মোম, সুবেরিন ইত্যাদি আবরণের হচ্ছে জল নিরোধক, তাই না। তাহলে এই যে জল নিরোধক এরা পদার্থ রূপে কাজ করে, ফলে কোষ থেকে অতিরিক্ত জল কিন্তু বাইরে জল বের হতে বাধা দেয়। এছাড়াও পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ, পদার্থের আদান প্রদান মানে যে প্লাজমোডেসমাটা পড়লাম, যে কোষ প্রাচীরে অবস্থিত যে বিশেষ উপাদানের মধ্যে পড়লাম, কোষ প্রাচীরের যে বিশেষ গঠনে প্লাজমোডেসমাটা ভেদ্য হয় কোষের মধ্যে বিভিন্ন পদার্থের তো প্রবেশ ও নিষ্ক্রমণ তো সাহায্য হয়, কোষ পর্দা যেহেতু কোষ প্রাচীর যেহেতু ভেদ্য, তো এছাড়াও প্লাজমোডেসমাটার মাধ্যমে এরা হচ্ছে একটি কোষ যে পার্শ্ববর্তী কোষের মধ্যে সাইটোপ্লাজমিক ব্রিজ, একটা ব্রিজ, একটা কোষ থেকে আরেকটা কোষে যাওয়ার একটা ব্রিজ, ঠিক আছে, এটা প্লাজমোডেসমাটা হচ্ছে সাইটোপ্লাজমিক ব্রিজ, এটা সংযোগ কিন্তু স্থাপন করেছে। ফলে বিভিন্ন পদার্থের আদান প্রদান কিন্তু নিয়ন্ত্রণ হয় এই কোষ প্রাচীরের মাধ্যমে। তো আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে থাক, তোমরা ভালোভাবে পড়ে নিও কোষ প্রাচীরটি, ঠিক আছে।